আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা লেন্স আছে, লাইট আছে 1 2 3 4 5 6 7টা লাইট আছে। এছাড়া হচ্ছে অ্যাকশন ক্যামেরা DJI Action 5 Pro। এটার যে কালার দেয় আর যে ডাইনামিক রেঞ্জ জাস্ট অসাধারণ। নতুন ক্যামেরা কিনছি 1 মাসের মধ্যে দেখছি যে ফাঙ্গাস পড়ে গেছে। এটা হচ্ছে 2,52,000 টাকা দিয়ে কিনছিলাম। আমি জানি না আমাকে ঠিক কতটুকু দেখা যাচ্ছে, মোবাইল দিয়ে র্যান্ডমলি ভিডিও করতেছি, দেখতেই পাচ্ছেন একদম চিপা একটা জায়গায় বসে আছি। আমার সব সেটআপ এখানে বাহির করে রাখা, এবং কথা হচ্ছে এই সেটআপগুলো এখানে এভাবে আসলে রাখার কারণ কি? দেখেন, আপনাদের সাথে যেহেতু আমি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফটো এডিট, ভিডিও এডিট এই ধরনের কন্টেন্টগুলো নিয়ে কথা বলি। সো আমি আসলে পার্সোনালি কোন কোন সেটআপ ইউজ করি বা কোন লেন্স ইউজ করি, কোন কোন ক্যামেরা ইউজ করি, কোন কাজের জন্য কোনটা ইউজ করি বা কোনটা কেন কিনেছিলাম, মোটামুটি আপনাদের সাথে এই জিনিসগুলো নিয়ে একটা ছোটোখাটো একটা আড্ডা হয়ে যাবে, সেই চিন্তা থেকে আসলে আজকে এভাবে কন্টেন্ট নিয়ে বসা। তো কথা হচ্ছে সেটা তো আমি আমার ভেতরে স্টুডিও সেটআপও করতে পারতাম, এখানে কেন করতেছি? মূলত যেটা হয়েছে তার আগে বলে নিই। আচ্ছা, এটা আগে বলবো না, এটা আগে বলে আপনারা থাকেন না, আমার ভিডিওতে ভিউ অনেক কম হয়। তো যেটা করব যে এই যে লেন্সগুলো আমি এইখানে কেন এইভাবে রেখেছি সেটা আমি ভিডিওর শেষে বলবো। তার আগে অন্যান্য পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি ক্যামেরা, কি লেন্স ইউজ করি এবং কোনটা কোন কাজে ইউজ হয়। এগুলো নিয়ে একটা রাফলি একটা কন্টেন্ট বানাই, আপনারাও দেখেন, সো দ্যাট আপনাদেরও একটা আইডিয়া হবে যারা জানেন না যে আসলে কোন লেন্সের কি কাজ হতে পারে। সো মোটামুটি একটা আইডিয়া শেয়ার কন্টেন্ট বলতে পারেন, সরি নলেজ শেয়ার কন্টেন্ট বলতে পারেন। তো প্রথমত হচ্ছে আমি লেন্স নিয়ে কথা বলি। এখানে যদি আপনারা দেখতে পারেন, এখানে আমার একটি 18-55 লেন্স আছে। এটা হচ্ছে একটি কিট লেন্স। কিট লেন্স এটা হচ্ছে আমার ক্যামেরা, যখন আমি একদম ফার্স্টের দিকে 600D ক্যামেরা কিনেছিলাম একদম ছোটোবেলায়, আজকে থেকে প্রায় 12-13 বছর আগে, তখন এটার সাথে 600D ক্যানন 600D এর সাথে এই কিট লেন্সটা ছিল। এটা হচ্ছে 18-55 লেন্স, একদম বেবি একটা লেন্স বলতে পারেন। এটা আমি খুব একটা বেশি ইউজ করেছি সেটা না, প্রথম ক্যামেরা কেনার পরে হ্যাঁ কয়দিন বা কয়েক মাস খুব ইউজ করেছি, বাট এটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে নাই। বাট বিগিনারদের জন্য এটা অনেক উপকারী একটা লেন্স, যে হচ্ছে ফটোগ্রাফির একদমই নতুন, কি করবে না করবে বুঝতেছে না, বা হচ্ছে সেটআপ আপডেট করার মতো হয়তো বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট তার এই মুহূর্তে নাই। সো এটা আমি কিনেছিলাম 3-4 হাজার টাকা দিয়ে, বা 5,000 টাকা, আমার এক্সাক্টলি মনে নাই, এত বছর আগের কাহিনী। তো এইটা হচ্ছে, এটা দিয়ে আপনি মোটামুটি সব তুলতে পারবেন, খুব একটা বেশি ব্লার পাবেন না। 18-55 mm, আর এটার অ্যাপারচার হচ্ছে হলো ভুলে গেছি, দেখছেন 3.5, যাই হোক। তো এটা খুব একটা লো লাইটেও খুব ভালো পারফরমেন্স করে না, ব্লার দেয় না খুব একটা, বাট এটা একটা ওয়াইড লেন্স এবং আপনি এটাতে জুম করতে পারবেন, 18-55 mm পর্যন্ত জুম করতে পারবেন। মোটামুটি আপনি কাজ চালিয়ে নিতে পারবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টাইপের ছবি তোলার জন্য। ওকে, এরপরে আমার আরও কিছু লেন্স ছিল। আরেকটা লেন্স ছিল হচ্ছে 200-250, যেটা হচ্ছে জুম লেন্স। ওই লেন্সটা আমি সেল করে দিছি, ওই লেন্সটা আসলে আমার দরকারই হতো না, এবং আমি ওটা নিয়ে খুব একটা বেশি স্যাটিসফাই ছিলাম না। এরপরে 50 mm ছিল, 50 mm বেশ কিছুদিন রাখার পরে এই জাস্ট লাস্ট 2 মাস আগে আমি ওইটা বিক্রি করে দিয়েছি, কারণ 50 mmটাও আমার অত ইউজ হচ্ছিল না। যেহেতু এখন আবার আমি, বাই দ্য ওয়ে, আমার এই লেন্সটা কিন্তু ক্যাননের জন্য, যখন আমি ক্যানন ইউজ করতাম, বাট এখন যেহেতু আমি সনি ইউজ করি, সো 50 mmটা আমার একদমই দরকার হচ্ছিল না। সো 50 mmটা আমি সেল করে দিছি। এরপরে আসি হচ্ছে ক্যাননের আরেকটা লেন্স, এটা হচ্ছে 85 mm লেন্স, অসাধারণ একটা লেন্স, পোর্ট্রেট ছবি তোলার জন্য খুবই জোস। এটা সম্ভবত আমি কিনেছিলাম 25,000 দিয়ে, দাম কম বেশি হতে পারে, ভুল হতে পারে। তো এটার অ্যাপারচার হচ্ছে 1.8, যেটা দিয়ে আপনি খুব সুন্দর ব্লার পাবেন, ব্যাকগ্রাউন্ডে একদম সুন্দর সুন্দর লাইটগুলো বুকে পাবেন, মানে যে লাইটগুলো যে বলের মতো দেখায় খুব সুন্দর লাগে, ওইটা পাবেন। অ্যান্ড পোর্ট্রেটের জন্য তো খুবই জোস। এই তো, এরপরে আসি হচ্ছে, আগে ক্যাননেরগুলো শেষ করি। হ্যাঁ, ক্যাননের আরও একটা লেন্স আছে যেটা হচ্ছে 100 mm। এটা একটা ম্যাক্রো লেন্স, দুর্দান্ত ছবি দেয়, শার্পনেস জাস্ট অসাধারণ। মানে আমি কিছু পোর্ট্রেট তুলেছি, পোর্ট্রেট তোলার পরে সেই পোর্ট্রেট যখন আমি ক্লোজ করে দেখেছি, সামটাইমস আমার কাছে অনেক বেশি অড লাগছে। অড বলতে কি, মানে এত টেক্সচার, এত পশমের গোড়ার ভিতরেও ধরেন ঘামের সামটাইমস আমার একটা একটু ঘৃণাও লাগছে ব্যাপারটা এরকম, এত শার্পনেস। আমি বোঝানোর জন্য বলতেছি, আপনি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন, দুর্দান্ত ছবি দেয়, একই সাথে এটা দিয়ে আপনি চাইলে পোর্ট্রেট ছবিও তুলতে পারবেন। প্রোডাক্ট ফটোগ্রাফি, ফুড ফটোগ্রাফির ক্ষেত্রেও কিন্তু এটা খুব ইউজ হয়। এটা ধরেন প্রোডাক্ট বা ফুডের ক্ষেত্রে কীভাবে ইউজ হয়, প্রোডাক্ট ফটোগ্রাফি, ফুড ফটোগ্রাফির ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক ক্লোজে কিছু ছবি তুলি সেটার ডিটেলস বোঝানোর জন্য। আবার জামা কাপড়ের ছবিও যখন তুলি, সেটার টেক্সচার বা প্যাটার্ন বোঝানোর জন্য কিন্তু ক্লোজের ছবি তোলা লাগে, সেক্ষেত্রে এটা খুব উপকারে দেয়। এবং এই 100 mm লেন্স আমার কাছে দুইটা, আমার অনেক ক্লোজ ভাই ব্রাদার যারা আছে তারাও অনেকেই জানে না যে আমার কাছে 100 mm দুইটা লেন্স আছে। দুইটা লেন্স থাকার কারণ আসলে প্রায় 8-10 বছর আগে কিনেছিলাম, যখন আমি 6D ক্যামেরা কিনি সেটার সাথে
তো এটার দাম পড়েছিল 42,000 টাকা। আমার এক্স্যাক্টলি দামটা মনে আছে এটার, 42,000 টাকা পড়েছিল। এবং তার প্রায় 1-1.5 বছর পরে আমি আরেকটা সেকেন্ড হ্যান্ড লেন্স পাই 100 mm, যেটার প্রাইস পড়েছিল হচ্ছে 16,000 টাকা। এবং এটা আমি যখন দেখতে যাই, দেখতে গিয়ে আমি এটা শার্পনেস দেখে সারপ্রাইজড হয়ে যাই, যে এটা একদম ব্র্যান্ড নিউ, কোনো স্ক্র্যাচ নাই, কিচ্ছু নাই, বাট এটা আমি অনেক কম দামে পেয়ে যাচ্ছি। কোথায় 42,000 টাকা, কোথায় 16,000 টাকা। তো চিন্তা করেছিলাম যে ঠিক আছে নিয়ে নিই। এবং অনেস্টলি স্পিকিং, এটা নেওয়ার পরে দুইটা লেন্স যখন আমি র্যান্ডমলি ইউজ করলাম, একটা সময় গিয়ে আমি আসলে ভুলেই গেছি যে আমার লেন্স কোনটা আর পরবর্তীতে যেটা কম দামে সেকেন্ড হ্যান্ড লেন্স কিনলাম সেটা কোনটা। মানে দুইটার পারফরমেন্স একদম 100-তে 100, কোনো স্ক্র্যাচ নাই, কোনো কিছু নেই, এটা ধরাই যাচ্ছে না। আমি আসলে এখন বুঝি না যে আসলে কোনটা আমার একদম ব্র্যান্ড নিউ লেন্স ছিল আর কোনটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। যাই হোক, এরপরে আছে হচ্ছে এটা হচ্ছে ভিলট্রক্সের 24-70 mm লেন্স। ভিলট্রক্সের 24-70 mm লেন্স, এটা হচ্ছে একটা ওয়াইড লেন্স, যেটা দিয়ে আপনি গ্রুপ ছবি তুলতে পারবেন, বা ধরেন আপনি বড় এরিয়া জুড়ে ছবি তুলতে চাচ্ছেন, নদীর ছবি, পাহাড়ের ছবি, বড় গাছের ছবি, বা 20-30 জন দাঁড়িয়ে আছে গ্রুপ ছবি, এরকম গ্রুপ ছবি আপনি এটা দিয়ে তুলতে পারবেন। তো মূলত যেহেতু আমি আগে ওয়েডিং ফটোগ্রাফি করতাম, এখনও করি না তা না, বাট আগে খুব বেশি করতাম। ওয়েডিং ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু একটা 24-70 mm আর একটা 85 mm, এই দুটা কম্বিনেশন আমার কাছে খুবই বেস্ট লেগেছে। আমি খুব ইজিলি এই দুটা দিয়ে যে কোনো ইভেন্ট কভার করতে পারছি। এটা দিয়ে পোর্ট্রেট তুলতাম, এটা দিয়ে গ্রুপ তুলতাম। সো এই দুটা হচ্ছে একটা কম্বিনেশন বলতে পারেন। যাই হোক, আমি এই লেন্সে চলে আসি। এটা হচ্ছে ভিলট্রক্সের 24-70 mm লেন্স। সো এই লেন্সটা পড়েছিল হচ্ছে 72,000 টাকা। এই লেন্সটা কিনেছিলাম যখন আমি 6D কিনি ক্যামেরা। 6D ক্যামেরার সাথে এই লেন্সটা আর হচ্ছে 100 mm আর হচ্ছে 85, এই তিনটা লেন্স একসাথে কিনেছিলাম। এই লেন্সটার প্রবলেম যেটা হয়েছে, এই লেন্সটা হচ্ছে আমি প্রায় 2-3 বছর ইউজ করছি। এরপরে এটা আস্তে আস্তে শার্পনেস কমে যেতে থাকে এবং একটা সময় যায় এটা রিং কেটে যায়, কি ফোকাস রিং বা কি বলে আমি ভুলে গেছি। তো তারপরে এটা আসলে অচল হয়ে যায়। এরপরে আমি এটাকে সার্ভিস করাইছি। সার্ভিস করানোর পরে এটা এখন মোটামুটি ঠিক আছে। সো ক্যামেরা, লেন্স, অ্যাক্সেসরিজ, এই ধরনের জিনিসপত্রগুলো আসলে কোথায় থেকে আমি সার্ভিস করাই, যদি দরকার হয় জানতে চাইলে কমেন্ট বক্সে নক দিতে পারেন। চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। পাও ব্যথা হয়ে যাচ্ছে এভাবে বসে আছি দেখা। ওকে, তো যাই হোক, ভিলট্রক্সের লেন্স, এখন কেউ যদি জিজ্ঞেস করে ভাই ভিলট্রক্সের লেন্স কিনবো কিনা, আমি তাদেরকে সাপোর্ট করি না। এবং অনেকের থেকে এখনও শুনি যে ভিলট্রক্স প্রথম 1-2 বছর খুব ভালো সাপোর্ট দেয়, এরপরে শার্পনেস আস্তে আস্তে কমতে থাকে। এবং এইটাও আসলে সেরকমই একটি লেন্স ছিল। 72,000 টাকা দিয়ে লেন্স কেনার পরও জাস্ট 1-1.5 বছর ইউজ করার পরে আস্তে আস্তে এটা শার্পনেস কমতে থাকে, এবং এটা নিয়ে আমি খুব বেশি ডিস্যাটিসফাই হয়ে যাই। এরপরে আসি হচ্ছে একটা সুপার লেন্স 24-105। এই লেন্সটা আমি পরে কিনেছিলাম। 24-105 লেন্সটা এমন একটা লেন্স যেটা একই সাথে ওয়াইড এবং পোর্ট্রেট দুইটাতেই কাজ করবে। যখন 24-এ থাকবেন, 24-35 এরকম ডিস্টেন্স ফোকাল লেন্থে যখন থাকবেন, তখন আপনি খুব সুন্দর হোয়াইট ছবি পাবেন, গ্রুপ ছবি পাবেন। আবার আপনার যদি পোর্ট্রেট দরকার হয়, তখন আপনি জুম করে 105-এ চলে যেতে পারবেন। ওয়েডিং ফটোগ্রাফিতে আমি এটা কম ইউজ করতাম, এটা মোস্টলি আমি কর্পোরেট ফটোগ্রাফিতে ইউজ করতাম। দেখেন, ওয়েডিং ফটোগ্রাফিতেও আমি ইউজ করতাম যখন অনেক বেশি রাশ থাকতো, আমার তাড়াহুড়া রয়েছে, আমার এখনই গ্রুপ তুলতে হবে, আবার এখনই পোর্ট্রেট তুলতে হবে, তখন আমি এই একটা দিয়ে কাজ চালাই দিতাম। যেহেতু 105 আমি জুম করলে ভালো একটা ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছি পোর্ট্রেটের জন্য। বাট মোস্টলি এটা আমাকে কর্পোরেট অনেক বেশি সাপোর্ট দিত, কারণ ওয়েডিংয়ে যত তাড়াহুড়োই থাকুক তারপরও লেন্স চেঞ্জ করার একটা সুযোগ থাকে। বাট কর্পোরেটে দেখা যায় লেন্স চেঞ্জ করার সুযোগ খুবই কম থাকে। সো কর্পোরেট ইভেন্টগুলোতে একই সাথে আমার পোর্ট্রেটও তোলা লাগতেছে, আবার একই সাথে ইনস্ট্যান্ট আমাকে গ্রুপ ছবি তোলা লাগতেছে। তখন এই লেন্সটা দিয়ে আমি খুব ইজিলি কাজ করতে পারতাম। 24-এ রেখে বা 24-35-এ রেখে আমি গ্রুপ ছবি তুলতাম। তারপর যখন আমার পোর্ট্রেট দরকার হতো, জাস্ট জুম করে আমি 105-এ চলে যেতাম, তাহলে কাজ হয়ে যেত। এই লেন্সটাও আনফর্চুনেটলি খুবই দুঃখজনক একটা ব্যাপার, এই লেন্সটা আমার রানিং ইভেন্টে প্রবলেম হয়েছে। জাস্ট আমি ইভেন্ট করতেছি, সেই ইভেন্টের মধ্যেই এটা রিং কেটে গেছে, ওর কোনো একটা প্রবলেম হয়েছে, জুম হচ্ছিল না এবং শার্পনেস মানে ফোকাস হচ্ছিল না। তো এরপর এটাকে সার্ভিস করাইতেও পারি নাই। এই লেন্সটাও প্রায় কত দিয়ে কিনছে আমার দাম মনে নেই, ভালো লেন্স। এটা ওয়াইড লেন্সগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি হয়, এটার দামটা আমার একদমই মনে নেই, হবে মনে হয় 50-60-70 এরকম। তো এই লেন্সটা যখন প্রবলেম হলো, এরপরে আমি এটা কয়েক জায়গায় দেখাইছি, এটা আসলে আর সার্ভিস করাইতেই পারি নাই। এরপরে যদিও আমাকে বলা হয়েছিল, যেখান থেকে আমি সার্ভিস করে আমাকে বলছিল যে ভাইয়া এই লেন্সটা এখন আপনি সার্ভিস করাইতে পারবেন, নিয়ে আসেন। বাট এরপরে আর যাওয়া হয় নাই, কারণ আমরা অল্টারনেটিভ লেন্সগুলো ইউজ করতেছিলাম। তারপরে এর মধ্যে আবার সনিতে শিফট করলাম, সব কিছু মিলে আসলে আর ওটা ঠিক করানো হয়নি। তবে এটা ঠিক করাইতে পারলেও আমি কিন্তু মানে এটা দিয়ে আসলে ভালো ভালো কাজ করতে পারবো।
এরপরে আসি আরেকটা ওয়াইড লেন্সে। এটা হচ্ছে হলো 24-70 লেন্স। মূলত এই লেন্সটাতে যখন ঝামেলা হয়, ভিলট্রক্সের লেন্সটা তো আমার আগেই সমস্যা, বললাম যে 1-1.5 বছর পরে এটা সমস্যা শুরু হয়েছে, যার কারণে নিজে থেকে ইউজ করি না। তারপরে এই লেন্সটা তো বললাম সার্ভিস ঠিক করাইতে পারতেছিলাম না, তো পরবর্তীতে তো আমার একটা ওয়াইড লেন্স লাগবে, তখন আমি একটা সেকেন্ড হ্যান্ড এই লেন্সটা পারচেস করি। এটা হচ্ছে 16-35 নাকি 24-70, এটা 24-70, হ্যাঁ 24-70 পারচেস করি। এবং সত্যি বলতে আমি কম দামে একজনের কাছ থেকেই দুইটা ওয়াইড লেন্স পাই, আরেকটা হচ্ছে 16-40, তো দুইটা লেন্সই আমি কিনে নিই। এখন বলতে পারেন দুইটা কেন কিনলেন ভাই, কমে পাইছি, তখন পকেটে টাকাও ছিল, চুলকানিও ছিল, এই কারণে কিনে নিয়েছি। ফটোগ্রাফারদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ফটোগ্রাফারদের কাছে যদি 100টা লেন্সও থাকে, তারপরও সে 101 নাম্বার লেন্সের জন্য হাহুতাশ করবে, তার আরেকটা লেন্স লাগবে। তো এটা হচ্ছে একটা 24-70 লেন্স, যেটা দিয়ে আপনি ওয়াইড ছবি বা গ্রুপ ছবি তুলতে পারবেন। আর এরপর আরেকটা যেটা লেন্স ক্যাননের, সেটা হচ্ছে আমার ক্যামেরার সাথে লাগানো, এটা হচ্ছে আমার 17-40। 17-40 লেন্সটাও কিন্তু অনেক বেশি ওয়াইড। সো অন্যান্য লেন্সগুলো মোটামুটি 24 থেকে শুরু হলেও এটা হচ্ছে 17 থেকে শুরু হয়, যার কারণে অনেক বেশি ওয়াইড। ধরেন আপনার ইভেন্টটা একদম ছোট জায়গায়, যেখানে আপনি হয়তো লেন্স দিয়ে আপনি পুরো এরিয়াটা বা স্টেজটা কভার করতেই পারছেন না, সেখানে 17 দিয়ে কিন্তু আপনি খুব ইজিলি অনেক বড় জায়গা জুড়ে কভার করতে পারবেন। 17 মানে অনেক বেশি আলট্রা ওয়াইড। মূলত এই আলট্রা ওয়াইড দেখেই আমি এই লেন্সটা কিনেছি। তবে 17-40 এইটা সব জায়গায় আসলে ইউজ করা যায় না, অনেক জায়গায় ডিস্টর্ট হয়ে যায় যেহেতু 17। সো 17 যদি আপনি ইউজ করেন, দেখবেন ছবিতে এক ধরনের ডিস্টর্শন চলে আসতেছে সাইড দিয়ে। তো যাই হোক, এই গেল এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা লেন্স, যেগুলো হচ্ছে আমি সনির জন্য, সরি ক্যাননের জন্য ইউজ করি। এরপরে ক্যাননের ক্যামেরাটা নিয়ে যদি বলি, এটা হচ্ছে একটা 6D ক্যামেরা, একটা মাস্টার ক্যামেরা বলতে পারেন। মানে 6Dর উপরে আমার মনে হয় না ক্যাননের আর কোনো ক্যামেরা আছে, মানে এটা আমি ইমোশন থেকে বলতেছি। অবশ্যই এরপরে আরও ভালো ভালো ক্যামেরা বের হয়েছে, বাট 6D এমন একটা ক্যামেরা, এটা যারা একবার ইউজ করছে তারা জানে যে এটা একটা বস ক্যামেরা। এবং এইটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত। অনেক আগে থেকে আমি লেন্সটি ক্যামেরাটা ইউজ করতেছি, প্রায় 10-12 বছর তো হবেই। মানে প্রথমে আমি একটা 600D পারচেস করেছিলাম, যেটা দিয়ে আমি ফটোগ্রাফি শিখি, তারপর ওটা আমি সেল করে দিয়ে তারপর আমি এটা আমার সেকেন্ড ক্যামেরা, এবং এইটা দিয়েই আসলে আমি এত বছর কন্টিনিউ করেছি। রিসেন্টলি লাস্ট 2-3 বছর হচ্ছে আমি 2 বছরের মতো হয়েছে হয়তো বা, আমি সনি A7 IV নিয়েছি। বাট এই 6Dর সাথে আমার কিন্তু অনেকটা সময় জড়িত। যাই হোক, অনেক বেশি কষ্ট হচ্ছে এভাবে কথা বলতে। এরপরে আসি হচ্ছে সনির লেন্স নিয়ে। তো সনির লেন্স যদি প্রথমে বলি, এটা হচ্ছে একটা 50mm লেন্স, যেটা হচ্ছে ক্রপ বডির জন্য। যেহেতু আমার সনি A7 IV একটা ক্যামেরা আছে, যেটা হচ্ছে আমার একটা ব্যাকআপ ক্যামেরা, বা আমি টুকটাক ব্লগের জন্য ইউজ করব ভেবে কিনেছিলাম। তো ওইটার সাথে হচ্ছে 50mm আর একটা 16-35mm লেন্স আছে। 16-35mm লেন্সটা নিয়ে একটু পরে কথা বলি। আচ্ছা, 50mm লেন্সটা দিয়ে আমি পোর্ট্রেট ছবি তুলতে পারবো, এবং 50mm এমন একটা লেন্স, 50mm দিয়ে এরকম কথা আছে যে 50mm দিয়ে যে ছবি তুলতে পারে সে সব লেন্স দিয়ে ছবি তুলতে পারে। এবং 50mm হচ্ছে এমন একটা লেন্স যেটা হচ্ছে আমাদের চোখের যেই ভিশন আমরা যেভাবে দেখি সেইটার সাথে অনেকটাই ম্যাচ করে। এটা ফোকাল লেন্থটা যেহেতু 50mm, আমরাও কিন্তু মোটামুটি 50mm এর একটা ভিশনেই দেখি। সো এটা আমাদের ভিশনের সাথে অনেকটাই ম্যাচ করে, এবং এটা দিয়ে খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট তোলা যায়, এবং আপনি চাইলে একটু ডিস্টেন্স বাড়িয়ে গ্রুপ ছবিও তুলতে পারবেন। এটা কিন্তু ফুল ফ্রেমের জন্য না, এটা হচ্ছে ক্রপ বডির জন্য, বাট আমি ফুল ফ্রেমে ট্রাই করে দেখছি, ইউজ করা যায়। এরপরে আসি হচ্ছে আরেকটা লেন্স আছে ক্রপের জন্য, সেটা হচ্ছে 16-50। এটা একটা কিট লেন্স বলতে পারেন, যেটা ক্যামেরার সাথে লাগানো। ক্যাননের যেরকম 16-35 কিট লেন্সের কথা বলেছিলাম, এটাও হচ্ছে সনির কিট লেন্স 16-50, যেটা হচ্ছে নাই মামার থেকে কানা মামা ভালো, এরকম একটা লেন্স চলে আর কি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টাইপের ছবি তোলার জন্য। আর এই যে এটার সাথে যে ক্যামেরাটা আছে 6400, এটা হচ্ছে একটা ক্রপ ক্যামেরা, ক্রপ সেন্সর, এবং এটা খুবই জোস ক্যামেরা, ছোটোখাটোর মধ্যে বাজেট ফ্রেন্ডলি, এবং আমি এটা ব্লগের জন্য বা টুকটাক ছোটোখাটো ইভেন্টের জন্য এটা আমি রেখেছি। তবে সনি A7 IV কেনার পর এটা খুব একটা বেশি ইউজ হয় না। আর ব্লগের জন্য আমি পরবর্তীতে আবার একটা অ্যাকশন ক্যামেরা কিনেছি, তো এটা আসলে খুব একটা বেশি ইউজ হয় না, তারপরও ব্যাকআপ ক্যামেরা হিসেবে থাকে, মাঝে মাঝে ইউজ হয়। ওকে, এরপরে ক্যাননের ফুল ফ্রেম, সরি এরপরে সনির ফুল ফ্রেম লেন্স আমার কাছে আছে হচ্ছে দুইটা। আরও লেন্স দরকার আসলে। একটা হচ্ছে হলো 85mm, এটা দিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন। ক্যাননের যে 85mmটা দেখাইছিলাম, এটা যেই কাজ করে এটাও সেই কাজ করে, বাট এটার থেকে এটা অনেক বেশি ফাস্ট, যেহেতু এটা সনির আপডেটেড লেন্স, এটার ফোকাস পয়েন্টও অনেক ফাস্ট ফোকাস করে, এবং সব কিছু মিলিয়ে এটার উপর একটা ফিল্টার লাগানো।
এটা হচ্ছে একটা হ্যালো এফএক্স ফিল্টার, এটা নিয়ে পরে কথা বলতেছি। তো এই হচ্ছে লেন্স 85 mm, এটা সরি হ্যাঁ 85 mm। এটা দিয়ে খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট তুলতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, এবং বর্তমানে এটা দিয়েই আমি আসলে কন্টেন্ট তৈরি করি, সো দ্যাট আমি খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ব্লার পাই। এবং যেহেতু এটা f1.8 লো লাইটেও খুব সুন্দর কাজ করে, লো লাইটে খুব ভালো লাইট ধরতে পারে, তো এটা খুবই কাজের একটা লেন্স বলতে পারেন। এটা আমি পারচেস করেছিলাম হচ্ছে মেবি 25 অর ভুলে গেছি 40 সামথিং অর 25 এরকম, গুগল সার্চ দিয়ে দেখে নিন ভাই। যেহেতু এটার সাথে কথা বলতেছিলাম আমি রিসেন্টলি, এটা জাস্ট আমি কালকে পারচেস করছি, এটা নিয়ে সামনে আমার কন্টেন্ট আসবে। হ্যালো এফেক্টস একটি লেন্স, যেটা দিয়ে একটা ডিফারেন্ট টাইপের একটা ইফেক্ট তৈরি করা যায় ছবি বা ভিডিওতে। তো এটা নিয়ে এখন খুব বেশি কথা বলবো না, এটা জাস্ট কালকে পারচেস করেছি, এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি, দেন হচ্ছে আপনাদের সাথে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তারপরে আসি হচ্ছে সনির আরেকটা লেন্স আছে, যেটা হচ্ছে 16-35 mm লেন্স। এটা বর্তমানে আমি ইউজ করি গ্রুপ তোলার জন্য, গ্রুপ ছবি তোলার জন্য। সো গ্রুপ ছবি বা ধরেন বড় এরিয়া, ধরেন হচ্ছে আমাকে একটা শিপের বা জাহাজের ছবি তুলতে হবে, কিছু কাজ করেছি, বা ইন্টেরিয়রে যখন আমার অনেক বড় এরিয়া জুড়ে ছবি তুলতে হয়, বা ধরেন আমি কোথাও ঘুরতে গিয়েছি, বিশাল বড় লোকেশন আমাকে একটা ফ্রেমের মধ্যে আনতে হবে, একটা ছবির মধ্যে আনতে হবে, তখন 16-35 mm লেন্সটা ইউজ করি। লেন্সটা জাইসের জেইসের, তো এটা হচ্ছে 16-35 mm। সো 16 মানে অনেকটা বেশি আপনি আলট্রা ওয়াইড পাচ্ছেন, তবে আপনি জুম করে 35ও যেতে পারবেন। এটার অ্যাপারচার হচ্ছে 4 থেকে 3.5, সরি এটার অ্যাপারচার হচ্ছে 4, ভুলে যাই আমি এগুলা, তবে জুম করলে এটা অ্যাপারচারটা একটু বেড়ে যায়, 4 থেকে 5.6-এ চলে আসে। আর যেহেতু যে এটার অ্যাপারচার 4, লো লাইট এটার পারফরমেন্স একটু খারাপ, তারপরও মানে কাজ চালিয়ে নেওয়ার মতো, যেহেতু আমি আবার এখন সনি ক্যামেরা ইউজ করি, ওইটা আবার নয়েজ অনেকটাই কম আসে, সো ওই কারণে আসলে বেঁচে যাই। বাট তারপর এটা খুবই জোস একটা লেন্স। এটার দাম পড়েছিল, এটার দাম কিন্তু বেশি, এটার দাম পড়েছিল মেবি 70-80 এরকম, ভুলে গেছি ভাই, সরি, এক্সট্রিমলি সরি। এরপরে আসি হচ্ছে লাইট নিয়ে, লাইট। তো লাইট আসলে কিছু না, আমি জাস্ট ফ্ল্যাশ ইউজ করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলা ফ্ল্যাশ রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। অনেস্টলি স্পিকিং আমি নিজেও জানি না আমার কয়টা লেন্স কয়টা ফ্ল্যাশ থাকে, কারণ এই নাম্বারগুলো আসলে আমার মনে রাখা যায় না যে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা লেন্স আছে, কি লেন্স আছে, তারপরে লাইট আছে 1 2 3 4 5 6 7টা লাইট আছে, এছাড়া আরও ভিডিওর আলাদা আলাদা আরও বেশ কিছু লাইট আছে। তো এই নাম্বারগুলো আসলে আমার মনে থাকে না। এখানে একটা লাইট আছে 8502, এইটা অসাধারণ একটা ফ্ল্যাশ, ইভেন্টের জন্য আমি খুব পারফেক্ট ইউজ করতে পারি। হাই সিঙ্ক রয়েছে, সো আমি প্রোডাক্ট ফটোগ্রাফি বা ফুড ফটোগ্রাফিতেও এটা ইউজ করতে পারি। এবং অনেক ফাস্ট কোনো স্পিডকে কন্ট্রোল স্টপ করার জন্য কিন্তু যখন লাইটের দরকার হয় তখন এই লাইটটা খুব ভালো সাপোর্ট দেয়। তো এই লাইট আছে আমার 1টা 2টা 3টা লাইট আছে। সো এটা দিয়ে আমি ইভেন্ট কভার করি, বা হচ্ছে স্টুডিও সেট আপে যখন আমার প্রোডাক্ট ফুড ফটোগ্রাফি দরকার হয় তখন আমি এটা ইউজ করি। এছাড়া আরেকটা পাওয়ারফুল লাইট আছে, সেটা হচ্ছে AD200 Pro। এটা স্পিড লাইট একটা, তো এটা কিন্তু ওই লাইটগুলোর থেকে অনেক বেশি পাওয়ারফুল। এটা মানে কি বলবো, এটা খুবই জোস একটা লাইট, এবং আমি ইউজ করে খুবই মজা পাই। তবে ওই লাইটগুলো ক্যামেরার উপর ইউজ করা গেলেও এটা কিন্তু ক্যামেরার উপর ইউজ করা যায় না, এটা আপনাকে আলাদা মাউন্ট দিয়ে দেন আলাদাভাবে ইউজ করতে হবে। তো এটাও কিন্তু খুবই পাওয়ারফুল, এবং আমি কাজ করে এটা খুব মজা পাই। আসলে একই কথা বারবার বলতেছি, এটা নিয়ে আসলে কী বলবো জানি না। এইটা এমন একটা লাইট যেটা হচ্ছে ক্যাননের 430X3RT। এই লাইটটা আসলে আমি কিনছি জাস্ট 28,000 টাকা দিয়ে কিনছি, বাট এই লাইটটা আসলে আর ইউজ করা হয় নাই। তো এই লাইটটা কেনার পরে, এই লাইটটা আমি কিনছি 28,000 টাকা দিয়ে, এরপরে হচ্ছে সরি 24,000 টাকা দিয়ে। এরপরে হচ্ছে এই লাইটগুলো বের হয়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম 85032। তো ওই লাইটগুলো এক একটা 8,000 টাকা করে। তো এটা আমি 24,000 টাকা দিয়ে কেনার 1 সপ্তাহ পরে আমি আবার 24,000 টাকা দিয়ে এইটার 3টা লাইট কিনছি, যেটা আমি বললাম মাত্রই আপনাদেরকে। তো ওই কারণে এটার ইউজ করা হয় না, কারণ এটা একটা লাইট, এবং আমাকে যখন ইউজ করতে দেখা যায় আমি মাল্টিপল লাইট ইউজ করি, 2টা 3টা লাইট ইউজ করি। সো এটা যেহেতু একটা লাইট, এটার যদি আরও 2টা কিনতে যাই 28,000 টাকা করে আরও 2টা ইনভেস্ট করতে হবে। সো এত টাকা ইনভেস্ট না করে পরবর্তীতে আমি ওই লাইটগুলো কিনে নিই, এবং এইটা আমি লাস্ট 4-5 বছর বা আরও বেশি হবে এটাই এই লাইটগুলো ইউজ করতেছি। আর এই লাইটটা কেনার পরে আমি জাস্ট এটা ফালাই রাখছি, খুব একটা বেশি ইউজ হয় নাই। এরপর যখন ক্যানন থেকে, বাই দ্য ওয়ে এই লাইটটা ক্যাননের অরিজিনাল ক্যাননের ডেডিকেটেড ফ্ল্যাশ। তো এটা কিন্তু ব্র্যান্ডও ক্যাননের ব্র্যান্ড, এগুলো হচ্ছে গডক্সের, বাট এটা হচ্ছে ক্যাননের।
তো যেহেতু পরবর্তীতে আমি আবার ক্যানন থেকে সনিতে শিফট করলাম, সো তখন কিন্তু এটা ইউজ হচ্ছে না। সো এটা একদমই নতুন, দেখেন মানে কোনো স্পট নাই, কিছু নাই, একদমই নতুন, জাস্ট পরে আছে। এবং আমি এটা শিওরও না আসলে এটা এখন অ্যাক্টিভ কিনা, এটার সাথে ব্যাটারি বুটারি সেট করে টেস্ট করলে তাহলে হয়তো বুঝতে পারবো। এরপর এখানে বেশ কিছু ট্রিগার আছে। আমি যদি ট্রিগার নিয়ে বলি, এই ট্রিগারগুলো অনেক আগের, একদম ছোটোবেলায় ইউজ করতাম। যারা আজকে থেকে 10-12 বছর বা 15 বছর 18 বছর আগে ইভেন্ট বা ফটোগ্রাফি করতেন, তারা এই ফ্ল্যাশগুলো হয়তো চিনবেন, এখনও চিনবেন, না চিনার কিছু নেই, বাট তাদের একটা এক্সপিরিয়েন্স আছে এটা ইউজ করার। এবং এটা ইউজ করে কিন্তু খুবই প্যারা খাইতে হইতো, মাঝে মাঝে মিস করতো, মাঝে মাঝে ধরতো, এবং এটা নিয়ে আমি অনেক ঝামেলায় পড়তাম। তো পরবর্তীতে এইটার পরে আপডেট যেটা বের হয়েছে সেটা হচ্ছে এই ফ্ল্যাশ, এই ট্রিগারগুলো বের হইলো। আচ্ছা, ট্রিগারের কাজ কি? ট্রিগারের কাজ হচ্ছে ক্যামেরা আর ফ্ল্যাশের সাথে কানেক্ট করা। ধরেন আপনি ছবি তুলতেছেন এখান থেকে, আর ফ্ল্যাশ ধরেন দূরে আছে, 10-12 ফিট দূরে আছে বা আরও দূরে আছে। সো এটার সাথে কানেক্ট করার জন্য এটা ধরেন কাজ করে, হুইচ ইজ আপনি ওয়্যারলেস ব্লুটুথ যেটাই বলেন না কেন ওই ধরনের কাজ করে। তো এটাকে ট্রিগার বলে, এটা দিয়ে কানেক্ট করি। প্রথমে এই ভার্সনগুলো ইউজ করতাম, এরপরে আপডেট হলো এইটা। এটা আপডেট হওয়ার পরে হলো এইটা আপডেট হইলো আরও বেশি সুবিধা নিয়ে। সো এইটার অ্যাডভান্টেজগুলো খুবই জোস। ডিসপ্লে ছিল, ডিসপ্লে থেকে এখান থেকে আমি একসাথে কন্ট্রোল করতে পারতাম সবগুলো। বাট এরপরে যখন সনি নিলাম, সনির সাথে তখন আমি এটা ইউজ করা শুরু করলাম। এটা হচ্ছে একদম আপডেট বলা যায় না, এরপরে আরও একটা মডেল বের হয়েছে যেটা আরও আপডেট। তো এখন আমি বর্তমানে এই ট্রিগারটা ইউজ করতেছি আমার ক্যামেরা আর ফ্ল্যাশের সাথে কানেক্ট করে। তো যাই হোক, ট্রিগারের পর চলে আসি হচ্ছে ড্রোনে। ড্রোন বলতে আমার আসলে ম্যাভিক মিনি একটা ড্রোনই আছে ছোটোবেলা, মানে এটা বের হওয়ার পর কিনছিলাম। তো এরপর আর আপডেট করি নাই। এটা খুবই বেসিক একটা ড্রোন, 249 গ্রামের মিনি, ম্যাভিক মিনি, মিনি 2-3ও না, মিনি। সো এটা জাস্ট ঠেকা কাজ চালানোর জন্য, এবং টুকটাক যখন ঘুরতে টুরতে যাই এটা নিয়ে যাই। আর যদি লো বাজেট কোনো ইভেন্ট থাকে, তখন ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে আমি বলেই নিই, তখন আমি এটা ইউজ করি। বাট এছাড়া যখন প্রফেশনাল কাজে আমার ড্রোন দরকার হয়, আমার টিমের ড্রোন আছে, সো তখন আমি আমার টিমের থেকে সাপোর্ট নিই, এবং ওইখান থেকে আমি প্রফেশনাল আউটপুট ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি। আর এটা হচ্ছে ড্রোনের রিমোট, এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি হাব। সো এগুলো নিয়ে আসলে আর কথা বলার কিছু নেই। এরপরে চলে আসি আমার ক্যামেরা। বর্তমানে আমি মেন যে ক্যামেরা, তার আগে আরেকটা, এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা, DJI Action 5 Pro। এটা দিয়ে বর্তমানে আমি বিহাইন্ড দ্য সিন বা হচ্ছে ট্রাভেল ব্লগগুলো এটা দিয়ে কভার করি। দুর্দান্ত একটা ক্যামেরা। অনেকের কাছে মনে হয় এটা ইউজ করে মজা পায় না, বাট এটা যেই কাজে ইউজ করা হয়েছে সেই কাজটা যদি আপনি বুঝেন, তাহলে এটা ইউজ করে আপনি খুবই মজা পাবেন। এবং সেটা নিয়ে সম্পূর্ণ আলাদা একটা কন্টেন্ট আছে, সেটা দেখতে পারেন। তবে আমি পার্সোনালি কিন্তু এটা দিয়ে খুব উপকার পাচ্ছি। মানে ধরেন যে অনেক টাফ সিচুয়েশনেও আমি এটা দিয়ে, ছোট যেহেতু একদম পোর্টেবল, জাস্ট ইজিলি আমি এটা দিয়ে কাজ চালিয়ে দিতে পারতেছি। লো লাইটে একটু ঝামেলা করে, বাট আলো ঠিক থাকলে এটার যে কালার দেয় আর যে ডাইনামিক রেঞ্জ, জাস্ট অসাধারণ। এরপরে চলে আসি হচ্ছে আমার মেইন ক্যামেরা, যেটা বর্তমানে আমি ফুল টাইম ইউজ করতেছি, এবং সেটা হচ্ছে সনি A7 IV। এটা হচ্ছে 2,52,000 টাকা দিয়ে কিনছিলাম। এটার দামটা মনে আছে, অনেক দামি জিনিস। তো এটা ইউজ করতেছি বর্তমানে আমি। খুবই জোস একটা ক্যামেরা, অসাধারণ ক্যামেরা। আপনারা যারা আমার কন্টেন্ট দেখেন, আমার ফটোগ্রাফি দেখেন, আমার টিউটোরিয়ালগুলো দেখেন, আমি সব জায়গায় কিন্তু এই ক্যামেরাটা ইউজ করি, এবং এটার আউটপুট সম্পর্কে আশা করি আলাদাভাবে বলার কিছু নেই। খুবই জোস একটা জিনিস। তো এই হচ্ছে মোটামুটি আমার সব সেট আপ বললে ভুল হবে। এটা হচ্ছে ক্যামেরা, লেন্স, লাইট অ্যান্ড টুকটাক কিছু এক্সেসরিজ। এছাড়াও আরও অনেক এক্সেসরিজ রয়েছে। ভিডিও সেট আপের জন্য আমার গিম্বল আছে, তারপরে হচ্ছে ক্যাবিনেট, ড্রাই ক্যাবিনেট বক্স আছে, তারপরে হচ্ছে অবশ্যই ভিডিও লাইটের জন্য আরও বেশ কিছু লাইট রয়েছে, আরও অনেক সেট আপ রয়েছে। এটা জাস্ট একাংশ বলতে পারেন। তো আজকে শুধুমাত্র আমি আপনার সাথে ক্যামেরা, লেন্স আর এই লাইট অ্যাক্সেসরিজ নিয়ে কথা বললাম। এই পাশে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব এই লেন্সের লেন্স ক্যাপ আর কি। যাই হোক, তো এখন কথা হচ্ছে যেটা আমি বলেছিলাম যে ভিডিও শেষে বলবো, যে এই জিনিসগুলো আসলে এইভাবে কেন রাখছি। দেখেন আমার আমার এই পাও কিন্তু অবশ্যই হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি। যেটা হয়েছে, আমার কিন্তু ড্রাই ক্যাবিনেট আছে, যেইখানে আমি আমার সব সেট আপ, এই সব কিছু আমি ড্রাই ক্যাবিনেটের ভিতরে রেখে দিই, যেটার ভিতরে আমি ওয়েদারও কন্ট্রোল করতে পারি, এবং ক্যামেরার জন্য যে ওয়েদারটা বেটার সেই ওয়েদারে রাখি, সো দ্যাট ক্যামেরায় কোনো ফাঙ্গাস পড়তে পারে না, এবং খুবই সেফ অ্যান্ড সিকিউর থাকে। বাট তারপরও আমি ধরেন 5-6 মাস পর পর বা বছরে অ্যাটলিস্ট 2বার আমি এরকম রোদে রাখি, একটু সান শাওয়ার দিই আর কি, সো দ্যাট যদিও চান্স খুবই কম, যেহেতু আমি ড্রাই ক্যাবিনেটে রাখি, তারপরও যদিও এটার মধ্যে যদি কোনো বাতাসের আর্দ্রতা থাকে বা যদি ওরকম ফাঙ্গাস পড়ার কোনো চান্স থাকে, একটু রোদে থাকলে একটু চাঙ্গা হয় আর কি। আমরা অনেক সময় থাকে না যে ঘরের সব জিনিসপত্র নিয়ে ছাদে রাখি বা একটু রোদে রাখি, তাহলে ওটা একটু ঝরঝরা হয়, একটু ফ্রেশ হয়।
সো ওইটার জন্যই আসলে এইখানে সবগুলো জিনিস রাখা। এবং আপনাদের যাদের সেট আপ রয়েছে আমিও আপনাদেরকে বলবো আপনারা মাঝে মাঝে, খুব বেশি না, বছরে একবার দুইবার বা 3 মাস পর পর একবার এরকম আপনারা রাখতে পারেন। এবং খুব বেশি না, আপনি জাস্ট 15-20 মিনিট আধা ঘন্টার জন্য রেখে দেন একদম কড়া রোদে, তাহলে কিন্তু জিনিস ফ্রেশ থাকবে। আর এইটাই আপনার শেষ ভরসা না, আপনি অবশ্যই আপনার যদি ক্যামেরা থাকে, বাইকের জন্য যেরকম হেলমেট আগে দরকার, ক্যামেরার জন্য আপনার ড্রাই ক্যাবিনেটটা আগে দরকার। কারণ নতুন ক্যামেরা আমি অনেককে দেখছি, নতুন ক্যামেরা কিনছে 1 মাসের মধ্যে দেখছি যে ফাঙ্গাস পড়ে গেছে। কারণ কি, সে ড্রাই ক্যাবিনেট ইউজ করে নাই। সো ড্রাই ক্যাবিনেট ইউজ করবেন, ক্যামেরা ভালো থাকবে। আর যদি ড্রাই ক্যাবিনেট ইউজ করতে না পারেন, বাংলা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সিলিকার জেল। ড্রাই ক্যাবিনেট, সিলিকার জেল, এগুলো নিয়ে আমার সম্পূর্ণ আলাদা আলাদা কন্টেন্টে আছে। সো এই যে সিলিকার জেল দেখতে পারতেছেন, এই সিলিকার জেলও ইউজ করতে পারেন। একটা বক্সের মধ্যে রাখবেন, যে বক্সের ভিতরে বাইরের বাতাস ঢুকতে পারে না, তার ভিতরে এটা রেখে দেবেন। তাহলে যেটা হবে, বাতাসের আর্দ্রতা ও খেয়ে নেবে, তাহলে সেই ক্যামেরার মধ্যে বাতাসের যে আর্দ্রতাটা, সেটা ক্যামেরায় কোনো ইফেক্ট পড়বে না। যখন ইভেন্ট করবেন তখন তো ইভেন্ট করবেনই, বাট ইভেন্ট ছাড়া যখন বাসায় ক্যামেরা রেখে দিবেন, তখন আপনারা চাইলে এরকম সিলিকার জেল দিয়ে রাখতে পারেন। তবে বেস্ট হচ্ছে একটা ড্রাই ক্যাবিনেট কিনে নেওয়া। আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যতগুলো সেট আপ আছে সেই প্রয়োজন অনুযায়ী ছোট বড় বিভিন্ন ধরনের ড্রাই ক্যাবিনেট রয়েছে, সেটা পারচেস করে নেবেন। ক্যামেরার বাজারে এগুলো অ্যাভেলেবেল। তো যাই হোক, আমি জানি আজকের ভিডিওটা হয়তো বা খুব বেশি ভালো লাগবে না, দেখতেও ভালো লাগছে না, আমার বসার ভঙ্গিও ভালো না, বা অনেক বেশি র্যান্ডম একটা ভিডিও, ক্যামেরার অবস্থা ভালো না, লাইটের অবস্থা ভালো না। তারপরও যদি ভালো লাগে, সব কিছু মিলিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।